স্বাগতম পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। নারী সংস্কার কমিশন বাতিল, কমিশনের সদস্যদের প্রকাশ্যে গালাগালি আর দেশব্যাপী নারীর বিরুদ্ধে মব সন্ত্রাস, এর কোনো সুরাহা নেই। নারী প্রশ্ন যে রাজনৈতিক প্রশ্ন তা আবার সামনে উঠে এসেছে জোরে সোরে। এরই মধ্যে হয়ে গেল রাজধানীতে নারীর ডাকে মৈত্রীযাত্রা। এসব নিয়েই আমাদের আজকের অন্যপক্ষে আলোচনা, নারীর জন্য কণ্ঠ তোলার বাধা কোথায় এই বিষয়ে। সাথে আছেন মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মী ফজিয়া খন্দকার ইভা এবং আছেন নন্দিতা সুরক্ষার প্রতিষ্ঠাতা নারী অধিকার কর্মী তাহিয়াতুল জান্নাত রেমি। স্বাগত আপনাদের দুজনকেই, ফজিয়া খন্দকার ইভা এবং তাহিয়াতুল জান্নাত রেমি। আমরা কয়েকটা বিষয় একসাথে করে বসে কথা বলেছি। আমি আসলে একটু রেমির কাছে শুনতে চাই। রেমি আসলে আসেন মফস্বল থেকে, যদি বলি জেলা শহর থেকে, মফস্বল বলা ঠিক না। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বলছি যে একদম দেশব্যাপী এক ধরনের নারীর নিরাপত্তার অভাব, হ্যাঁ, এটা আমরা বলছি হচ্ছে স্টুডিওতে বসে ঢাকা শহরে মোটামুটি প্রিভিলেজ ক্লাসে বসে। আপনি কাজ করেন একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করেন, এরকম নানান সেন্সিটিভ ইস্যু যেগুলোকে আমরা বলি সেগুলো নিয়ে কাজ করেন। আপনার এখনকার অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই। এখনকার অভিজ্ঞতা আর যদি কিছুদিন আগের অভিজ্ঞতার কথা বলি, সব কিছু মিলিয়ে একটা বড় ফারাকের জায়গা হচ্ছে, আগে চাইলেই যে কোনো একটি ঘটনাকে আমরা প্রতিহত করবার জন্য, প্রটেস্ট করবার জন্য একটা অ্যাকশনে যেতে পারতাম। এখন ওই অ্যাকশনে যাওয়ার জন্য আমার যে পার্টিসিপেন্টরা আছেন, যে বেনিফিশিয়ারিজরা আছেন, ওনারা ওই মনোবল পাচ্ছেন না। আমরা যেহেতু টিনেজারদের নিয়ে কাজ করি, তরুণীদেরকে নিয়ে কাজ করি, বিশেষ করে মনোবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কাজ করছে না, একদমই সেরকম। এবং একটা দীর্ঘ সময় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কর্মবিমুখতা এবং তারা যেভাবে ডিলে করছে সব বিষয়গুলোতে, এবং আস্তে আস্তে এমন হয়েছে যে তাদের প্রতি ভরসার জায়গাটা এতটাই নষ্ট হয়ে গিয়েছে এই বিগত সময়গুলোতে, মাসগুলোতে, যে এখন দেখা যায় পরিবারগুলো চাইছে না তাদের কন্যা সন্তানরা ঘরের বাইরে গিয়ে পার্টিসিপেট করুক যে কোনো একটি র্যালিতে, যেই র্যালিটি আসলে নারী অধিকার নিয়ে কথা বলছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশনের জন্য কথা বলছে, এবং পাশাপাশি সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকার যেই বিষয়টা, সেই জায়গাতে পরিবারগুলো একটা সময় সাপোর্ট করতো না। তারপরে যে মাঝখানে সময়টা আসলো, পরিবারগুলো সাপোর্ট করতে শুরু করলো, কিন্তু এখন পরিবারের পাশে সাপোর্ট না করলেও অন্তত ফাইট করে হলেও মেয়েরা সেটা আদায় করে নিয়েছিল। কিন্তু এখন মেয়েরা নিজেরাই ভয় পাচ্ছে, সেলফ সেন্সরশিপ চলে এসেছে এবং বেশ কিছু মবের ঘটনা কিন্তু মেয়েদের মনে গভীর করে একটা দাগ ফেলেছে। আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু ফজিয়া খন্দকার ইভা আপনার কাছে জানতে চাই যে আমরা প্রথমেই বলছিলাম যে নারী সংস্কার কমিশন বাতিল, কমিশনের সদস্যদের প্রকাশ্যে গালাগালি, এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম এবং খুবই দুঃখজনক যে যেসব নারীদেরকে আসলে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি নারী অধিকার কর্মী হিসেবে তারা কাজ করেছেন, তাদেরকে যেভাবে গালাগালি করা হলো। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কমিশনের সুপারিশ নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, হ্যাঁ, যেটা ঠিক হয়নি, এটা আমি দেবো না, এই সম্পত্তি আমি দেবো না, সম্পত্তি আমার সম্পত্তি, হ্যাঁ, অথবা আমার বাবার সম্পত্তি আমি সমান ভাগ দেবো না, পুরুষ হিসেবে আমি বেশি নিব, কিন্তু কমিশনই বাতিল চাইছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো এবং যা ঘটে চলেছে, তার প্রতিবাদে আবার আমরা দেখলাম যে লিগ্যাল নোটিশ, সেই নোটিশ আবার উইথড্র করা, এক ধরনের নানান ধরনের কি বলবো যে নাটকীয় সব ঘটনা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ উর্মি। আমার মনে হয় যে আসলে আমরা সত্যি একটি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত, আপনি যেটা বললেন, ক্রমাগত নারীদের উপরে যে হিংস্র আচরণ এবং নারী বিদ্বেষী প্রচারণা, এটা অনেক আগে থেকেই আসলে কম বেশি শুরু হয়েছিল, কিন্তু চূড়ান্ত ভাবনা বা রূপটি আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই রূপটি যে আসলে আপনি যেটা বললেন একটু আগে, যে আমাদের যারা আমাদের সম্মুখ সারিতে সবসময় ছিলেন,
এবং নারী অধিকারের জন্য সোচ্চার ছিলেন, যখন দেখি তাদেরকে অপমাননা করছেন, এবং এটি শুধুমাত্র তারা নয়, আমি মনে করি এটা পুরো নারী সমাজের প্রতি একটি বীতশ্রদ্ধ এবং বিদ্বেষী আচরণ। এবং এটার ফলে যেটা হচ্ছে, আমাদের যারা তরুণ আছে তাদের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার হচ্ছে নারীদের মধ্যে, তরুণী নারীদের মধ্যে, এবং যারা আমাদের পুরুষ আছেন তাদের মধ্যে এটি মানে পরিষ্কার হচ্ছে, তারা মনে করছে যে আসলেই এটি সত্যি, এবং নারীদের ঘরের ভেতরে থাকা বা নারীর এইভাবে এরকমই থাকা দরকার, এবং নারীর এই যে বাইরে বেরিয়ে আসা, নারীর আওয়াজ তোলা এবং নারীর যে সোচ্চার হওয়া, এগুলোকে তারা একেবারেই গ্রহণযোগ্য মনে করছেন না। একটা বড় অংশকে তারা আসলে প্রভাবিত করছেন আমি বলবো। এবং এর একই সাথে যেটা আপনি নারী সংস্কার কমিশনের কথা বলেছেন, আমরা জানি যে 11টি কমিশন হয়েছিল এবং সবাই কিন্তু দিয়েছেন, কাউকে নিয়ে কোনো কথা হয়নি, শুধু নারীদের যখন বিষয়গুলো এলো, এবং আপনি সঠিকভাবে বলেছেন যে আমাদের মতানৈক্য থাকতে পারে, আমাদের প্রশ্ন থাকতে পারে, আমাদের জিজ্ঞাসা থাকতে পারে, সুপারিশের কিছু অংশ না মেনে নিতে পারি বা বলতে পারি, কিন্তু এই যে তাদেরকে কেন্দ্র করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা যে তোমরা বেড়ে গেছো, আমার মনে হয় এইটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে এর প্রতিবাদে আমাদের আসলে সকলকে একাট্টা হতে হবে। এবং আমি যেটা মনে করি যে আসলে এই নারীর উপরে যে এই হেনস্থা শুরু হয়েছে, এবং এটা কিন্তু ক্রমাগত ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে কুশপুত্তলিকা যেটাকে মানে আঘাত করা হয়েছে, এবং এই আঘাতকে প্রতিহত করার জন্য আসলে আমাদের পাল্টা আঘাতের জন্য তৈরি থাকতে হবে বলে আমি মনে করি। রেমি, সকলকে একাট্টা হতে হবে, একটা কথা বলছিলেন ফৌজিয়া খন্দকার ইভা। আজকে আমার বিষয় কিন্তু এটা যে নারীর জন্য কণ্ঠ তোলায় বাধা কোথায়। হ্যাঁ, এই একাট্টা হতে গিয়ে নানান ধরনের বিষয় এমনিতেই তো আছে, নারী বিদ্বেষী বিষয় তো আছে, নারীর যে কোনো কিছু দেখলেই আমরা দেখি যে নানান রকম মিম তৈরি হয়। হ্যাঁ, সেটি আছে, ভেতরে আমাদের নিজেদের মধ্যে মতদ্বৈততা, মতানৈক্য রয়েছে। আপনি কি মনে করেন যে কেন আসলে, আপনি একজন একেবারে মাঠ কর্মী হিসেবে, কেন আমরা একাট্টা হতে পারি না? আমি যেহেতু বলছি যে এর ভেতরে রাজনীতিও অনেকখানি জড়িত, সেই রাজনীতিটা কিরকম বলে মনে হয়, কেন একাট্টা হতে পারি না? প্রথমে যেটা আমার মনে হয়, এটা আগেও বলেছি যে এই যে দীর্ঘ সময়ের নারী আন্দোলন, কিন্তু আজ নারীর যে অবস্থান বাংলাদেশে, এই জায়গাটা একটা অনেক বড় প্রশ্ন থেকে যায়। তাহলে এই দীর্ঘ সময়ের নারী আন্দোলনে এমন কি হলো যে এখন আমরা তরুণ নারীরা একত্রিত হতে পারছি না? আমাদের মধ্যে তরুণ শুধু নাই, সবাই মিলেই, মানে তরুণ অতরুণ কেউই একাট্টা হতে পারছে না। এই অনুষ্ঠানটা যখন শুরু হয়, আমরা নারীবাদের কথা বলি, আপনি দেখেছেন যে এখনো আমাদের যে নতুন জেনারেশনের মধ্যে নারীবাদ নিয়ে একটা চরম নেগেটিভ একটা ইনসাইট তারা শেয়ার করে নারীবাদ নিয়ে, এবং আমার কাছে রীতিমতো পেজ আছে, অ্যান্টি ফেমিনিস্ট পেজ আছে, এবং আমার কাছে মনে হয় আপা নারীবাদ নিয়ে আলোচনা, নারীবাদ নিয়ে জানা, এই জায়গাটিতে তাদের অনেক ঘাটতি এবং অনাগ্রহের জায়গা রয়েছে। এবং সকলে একত্রিত না হতে পারা বা একটা আমব্রেলার নিচে না আসার পেছনে আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয় যে পুরুষতান্ত্রিকতা তো শুধুমাত্র পুরুষের মধ্যে নেই, এটা তো নারীরাও ধারণ করে। এবং আপনি দেখবেন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যখন একটি পোস্ট আপনি করেন, সেখানে কিন্তু পুরুষের মতো সমানভাবে নারীরাও পার্টিসিপেট করে নারীদেরকে বুলিং করার জন্য। এবং যখনই নারীরা পার্টিসিপেট করে, তখন হচ্ছে অন্য পুরুষরা এসে বলে যে এখন যে মেয়েরা বলছে তাতে কিছু হয় না, কিন্তু তারা ওই জায়গাটা থেকে সরে যায় যে নারীরাও কিন্তু পুরুষতান্ত্রিক মনোভাব পোষণ করে। একদম, তো সেই জায়গাটাও একটা বড় বিষয়। এছাড়াও আরো কিছু রাজনীতি নিশ্চয়ই আছে, সেটি জানবো। আমি একটু ফৌজিয়া খন্দকার ইভা আপনার কাছে জানতে চাই যে যদিও মূর্তি যাত্রা নিয়ে আপনাদের আয়োজক যারা রয়েছেন তাদের একটা কৌশল বা নীতি রয়েছে, পলিসি রয়েছে যে তারা গণমাধ্যমের সাথে সেভাবে কথা বলবেন না। আমি জাস্ট একটা জিনিস একটু তুলে ধরি যে ধরেন কিছু কিছু বিষয় কাজে লাগাতে পারে কিনা অন্য কোনো বিশেষ কোনো গোষ্ঠী। যেমন কালকেই আমি দেখলাম ফেসবুকে প্রচুর আপনার ওই যে প্ল্যাকার্ডগুলো অনেকেই বুঝে না বুঝে, আমরা প্রতিবাদের ভাষা, আমাদের প্রতিবাদের ভাষা এটা আমরা বলছি, কিন্তু বুঝতে পারছে না, হ্যাঁ, কিংবা বুঝেও না বোঝার ভান করে সেটা নিয়ে ট্রল করছে। হ্যাঁ, মেয়েরা যখন বলছে যে আমি খারাপ, ঠিক আছে, আমার হিস্সা আমি বুঝে নেবো, কী হয়েছে, আমার হিস্সা আমাকে দাও, এইটাকে ট্রল করা হচ্ছে। এখন এই বিষয়গুলো আমাদের আসলে আমরা কীভাবে ডিল করব সেটি আমি জানতে চাইছি।
আমার মনে হয় কঠিন একটা প্রশ্ন, কারণ হচ্ছে যে যেটা রেমি বললেন দীর্ঘদিন ধরে আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু আমি একেবারে নেতিবাচক নই। আমার কাছে তাহলে মনে হয় এত বড় উন্মোচন তো অনেক হতো না। অর্জন আমাদের আছে। আমার মনে হয় সেই অর্জনগুলো এবং এই যে আমাদের নারী কমিশন আমাদের কথাগুলোই অনেকটা নিয়ে এসেছেন, এবং সার্বজনীন যে আমরা পারিবারিক আইনের কথা বলছি বা সিডোর কথা বলছি, আমাদের এই বিষয়গুলো যে তারা নিয়ে এসেছেন, তার মানে হচ্ছে কি তারা আমাদের সকলের কথার প্রতিধ্বনি করেছেন। আর যেখানে এখন আমার কাছে মনে হয় সব জায়গাতেই আসলে বাধা আসছে, আমাদের সুশীল সমাজ বা আমরা যারা নিজেদেরকে প্রগতিশীল বলি বা প্রগতিশীল যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আসলে আঘাত করার চেষ্টা চলছে, এবং এটি নারীর ক্ষেত্রেও প্রযোজ্য একইভাবে, কারণ নারী তো আসলে বিচ্ছিন্ন কোনো সম্প্রদায় নয়, এবং বিশেষ করে নারীকে আঘাত করাটার কৌশলটা সহজ, কারণ তাহলে নারীকে কবজা করা সহজ মনে করা হয়, নারী নরম কোমল, মানে যেগুলো সে প্রতিবাদ করবে না। তো যে কথাটা আপনি বললেন এটা অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, কিন্তু আমি মনে করি যে এগুলোর মধ্য দিয়ে আমরা বেরিয়ে আসছি। আমি আবারও ফিরবো আলোচনায়, একটা বিরতির সময় পৌঁছে গেছি, একটা বিরতি নিচ্ছি অন্য পক্ষে, থাকুন আমাদের সাথে, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি নারীর জন্য কণ্ঠ তোলায় বাধা কোথায় এই বিষয়ে। ফজিয়া খন্দকার, ইভা কোথায় শেষ করেছিলাম আমি আসলে সেখান থেকে না, ওই প্রসঙ্গটাই যে আসলে আমরা এই ধরনের কিভাবে এই যে নারীকে অবমূল্যায়ন করা হচ্ছে বা সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবো। আমার মনে হয় যে আমাদের অর্জনটাকে আমি আবারও বলছি একদম ছোট করে আমি দেখি না, কারণ আপনি যদি দেখেন অন্য পক্ষ আজকে থেকে প্রায় 10 বছর ধরে চালিয়ে আসছেন বা চলছে, এটা কিন্তু একটা নন ট্র্যাডিশনাল জায়গা থেকে অনেক কথা আমরা বলি, এবং এটাকে চালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে এই সহযোগিতাটা আমরা আসলে মিডিয়া থেকেও পাচ্ছি। তো আমার কাছে যেটা মনে হয়, আমরা যে বলছিলাম যে অনেক পোস্টার না বুঝেও আমরা ব্যবহার করছি বা করে থাকি, সেই জায়গাগুলোতে আসলে এই না বুঝতে বুঝতে আমরা একদিন বুঝে উঠবো। যেমন নারীবাদকে অনেক দিন আমাদের অনেক সিনিয়র সহকর্মীও মেনে নিতে পারেননি, নিজেকে নারী অধিকার আদায় কর্মী বলেছেন, কিন্তু আজকে তারা সবাই নারীবাদী বলছেন। আমরা গত বছর এই সময়টা আমি নারীবাদী নামে একটা ক্যাম্পেইন করেছিলাম, মনে আছে। বাট একটা কথা বলি যে আমি নারীবাদী হই বা না হই, ওই আদর্শের কাজগুলো, নারী অধিকারের কথাগুলো যখন আমি বলছি এমনিতেই হয়ে যাচ্ছে বাই ডিফল্ট। আমি একটা কথা বলি একটু রেমি, আপনার কাছে জানতে চাই কি, যে মব যেভাবে আমরা দেখেছি, কয়েকদিন আগে দেখলাম যে লঞ্চের মধ্যে একটা মেয়েকে মারা হচ্ছে, আপনি আমাকে লিংক পাঠিয়েছিলেন ফেসবুকে, মুন্সিগঞ্জে। হ্যাঁ, এবং এরকম ঘটনা প্রায়শই আমরা দেখতে পাচ্ছি, যেখানে সেখানে মেয়েদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে, ক্যাট কলিং হচ্ছে, এবং সেটিও বিষয় না, এরকম হতেই পারে, যে কোনো সরকারের আমলেই হতে পারে, কিন্তু আসলে সামাজিক প্রতিরোধটা আসছে কিনা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা যারা দায়িত্বে আছেন তারা আসলে এটার বিরুদ্ধে অ্যাকশনটা কি নিচ্ছেন, সেই বিষয়ে আপনার ধারণা কি, বা আপনি কি অবজার্ভ করেন, আপনার অবজারভেশন কি? আবার জনসম্মুখে এভাবে একজন, মুন্সিগঞ্জে যে ঘটনাটা, জনসম্মুখে এভাবে দুজন নারীকে পেটানো, এবং চারপাশে আরো অনেক নারীরা, অনেক পুরুষরা একত্রিত হয়ে ওই বিষয়টিকে উল্লাসের মাধ্যমে উদযাপন করার যে ভিডিওটা আমরা দেখেছি, মানে ঘটনাও ঘটতে পারে কিন্তু সেটাকে আবার উল্লাসের মাধ্যমে উদযাপন করা, এবং সোশ্যাল মিডিয়ায় আসার পরে সেই উল্লাসের মাত্রাটা আরো বেড়ে যাওয়া, সবাই খুশি, হ্যাঁ এরকমই হওয়া উচিত। এবং আপনি দেখেছেন কিনা নারীবাদীদেরকে ইন্ডিকেট করে একটি গান তৈরি করা হয়েছে, যেটা রিলসে ব্যবহার করা হয় শুধুমাত্র এই ধরনের উদযাপনের জন্য, এবং সেখানে দেখা যায় যে ইউনিভার্সিটি পড়ুয়া নারী পুরুষ থেকে শুরু করে সকল পর্যায়ের সকল শ্রেণীর মানুষ সেখানে এমন সব মন্তব্য করে যেখানে আসলে তাকে মানুষ হিসেবে সমাজে যে তার অবস্থান আছে সেটাকে অগ্রাহ্য করা হয়। এবং সেই যে আমরা কিন্তু দেখি আপা যে এরপরে যিনি অফেন্ডার তিনি অ্যারেস্ট হচ্ছেন, সেই ছবি ফেসবুকে আসে, কিন্তু ঘটনাটির রেশ কিন্তু থেকে যায়, এবং অন্য যে সকল জায়গায় মব তৈরি করার জন্য যেই গোষ্ঠীরা সবসময় রেডি থাকে মানসিকভাবে, তারা কিন্তু ওই ঘটনাগুলোর থ্রুতে আরো বেশি উস্কানি পায়। একদম ফজিয়া খন্দকার, আপনি মনে করেন কিনা যে এই বিষয়গুলো যখন ঘটে এবং যদি ধরা পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায়, এই বিষয়গুলো আপনি বলছিলেন যে অন্য পক্ষ এতদিন ধরে চলছে, গণমাধ্যমের এখানে আসলে একটা ভূমিকা, যে অথবা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন
তারা এগুলোকে আর একটু ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা, যে হ্যাঁ একেবারে একেবারে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে গণমাধ্যম, মানে গণমাধ্যম তো সবাই দেখে, সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছায়, সে কারণে তারা যত সহজ করে আমাদের কথাগুলো বলবেন এবং আমাদের সাথে থাকবেন, আছেন ওনারা পাশে থাকবেন, ততই আমাদের জন্য এটা একটা সহজ প্রক্রিয়া হবে। এছাড়া আমার যেটা মনে হয় যে নারী অধিকার আদায় কর্মী হিসেবে আমাদের যেখানেই সুযোগ হবে, আমরা হয়তো একটা শ্রেণীর মধ্যে থাকি, এখন আমাদের ওই শ্রেণীর গণ্ডিটা বেরিয়ে আসতে হবে। এবং একটা জিনিস আমি রেমি বলছিলাম, আমি একটু ধরিয়ে দেই এই বিষয়টার মধ্যে, আমরা যদি এই তথ্যটাও এখন দিই যে আসিয়া, শিশু আসিয়া ধর্ষণ হয়েছিল, একটু আগে আমরা রায় পেয়েছি, মৃত্যুদণ্ড হয়েছে হিটু শেখের এবং বাকিরা খালাস পেয়েছে। এই যে বিষয়, এটা যদি আমরা সেভাবে করে তুলে ধরি একেবারে, যে আসলে আমরা প্রতিহত করিও এবং করা উচিত, এবং এটা না করলে কি হবে সেটা। তবে এইখানে আমি যেটা একটু আগে রেমি বলছিলেন যে পিতৃতান্ত্রিক যে মানসিকতা, কেন আপনার প্রশ্নটা ছিল কেন আমরা একাট্টা হতে পারছি না নারীরা। আসলে আমাদের একাট্টা করতে চায় না সমাজ। একাট্টা করলে আমাদের যে শক্তিটা হবে, সেই শক্তিটাকে ওরা ভয় পায়, যে কারণে ওরা আমাদের যে কোনো আয়োজনকে ওরা ভেঙে দেওয়ার জন্য বা ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু নানা রকম কর্মসূচি বা প্রচারণা চালায়। কাজে আমাদের কখনো কখনো আমাদের মধ্যে মতানৈক্য থাকবে। নারী মানেই তো এই নয় যে আমরা একেবারে একজন আরেকজনের ফটোকপি হব, আমাদের মধ্যে মতানৈক্য প্রশ্ন থাকবে, এবং নারীদেরকেও সেটা বুঝতে হবে প্রশ্নের উত্তরগুলো আমরা কত সহজ করে দিতে পারি। এখন যদি আমরা সবাই আমাদের নিজস্বতা নিয়ে বসে থাকি তাহলে চলবে না। আবার একই সঙ্গে প্রশ্ন তুললে রেমি, যদি আমি একটু বলি, যে প্রশ্নও আসতে পারে যে কোনো কিছু নিয়ে, যে কোনো আন্দোলন নিয়ে আসতে পারে, যে কোনো মতবাদ নিয়ে আসতে পারে। প্রশ্ন তোলা একটু ব্লাসফেমাস হতে পারে না বা ব্লাসফেমি হতে পারে না, তাই না? প্রশ্ন তুললেও কেন সেটার কথায় আবার অন্যদেরকে ভিলিফাই করা হয়, সেটাও একটা বিষয়। কিন্তু প্রশ্ন যে কোনো বিষয়ে তোলা যেতেই পারে, আমি একটা কিছু চাইতেই পারি, আপনি একটা কিছু চাইতেই পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে সেই বিষয়টিকে নিয়ে আঘাত করা, সেই ব্যাপারটিকে নিয়ে কোণঠাসা করার নারীকে, এবং এটা আপনি খেয়াল করে দেখেছেন, শুধুমাত্র নারীকে কোণঠাসা করার যেই চর্চা এবং দীর্ঘদিনের চর্চা, এবং সোশ্যাল মিডিয়ায় এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যেন একটা জয় জয়কার নারীকে কোণঠাসা করার চর্চার। আমি চেয়েছি, আপনি শুরুতে বলছিলেন যে আমি সম্পত্তিতে অধিকার চেয়েছি, আপনি দিচ্ছেন না, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনি পুরো বাতিল। একদম। এবং আচ্ছা, আমি যেটা বলছি যে আমাদের নারীদের মধ্যে বিভাজনটা তৈরি করছে, যে এটা একটা বড়, যে যাদেরকে মানে একটা কোণঠাসা করে এটাকে প্রতিহত করা। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে চলে এসেছি, সময় আমাদের কমই থাকে। ধন্যবাদ রেমি, ধন্যবাদ ফজিয়া খন্দকার। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।